এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। বাস্তব জীবনের সাথে এর কোনো সম্পর্ক নেই। তাই দয়া করে কেউ এটিকে সিরিয়াসলি নেবেন না, শুধু গল্পের আনন্দ নিন। সেদিন সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। বিদ্যুৎ চমকালেই আশেপাশের সব রাস্তা আলোর ঝলকানিতে উদ্ভাসিত হয়ে যাচ্ছিল। মঠ লেনের অন্ধকার গলির ভিতর তারানাথের বাড়ি থেকে ভেসে আসছিল শঙ্খধ্বনি। ঠাকুরমশাই তখন জানালার ধারে দাঁড়িয়ে সিগারেট টানছিলেন। ঠিক তখনই তার মেয়ে চারি চা নিয়ে এসে দাঁড়ালো। বাবা, এই নাও চা। কি ভাবছো? অনেকক্ষণ ধরে দেখছি তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো। ঠাকুরমশাই হালকা হাসলেন, বৃষ্টির দিকে তাকিয়ে ধীরভাবে বললেন, কিছু না রে মা, পুরনো দিনের কথা ভাবছিলাম। এখন তো আর শরীর চলে না, মন চাইলেও কোথাও বেরোতে পারি না। তাই এই বয়সে স্মৃতিগুলোই ভরসা। কেন বাবা? বিভূতি আর কিশোরী কাকা আগে তো কত আসতেন, এখন আসে না কেন? জানি না মা, হয়তো বুড়ো তারানাথকে কারোর আর দরকার হয় না। বয়স্ক মানুষদের খবরাখবর রাখতে আর কারই বা ভালো লাগে। যা, একটু তামাক সাজিয়ে আনতো। চারি চলে গেল। ঠাকুরমশাই সিগারেটে শেষ টান দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বাইরে বৃষ্টির শব্দ আরো বেড়ে উঠেছে। তন্ত্র সাধনা করে যে ক্ষমতা পেয়েছিলাম তার ব্যবহার করতে পারি না, তাই আজ সব ভুলেও গেছি। মধুসুন্দরী দেবীর একটু কৃপা আছে বলেই বেঁচে আছি। অথচ একদিন এই তারানাথ চক্রবর্তীর নাম শুনে অপশক্তিরা মাথা নত করত। এখন চন্দ্র দর্শন ছাড়া কিছুই পারি না। বিড়বিড় করে এই কথা বলেই ঠাকুরমশাই তক্তপোষে বসলেন। কিছুক্ষণ পর চারি তামাক নিয়ে ফিরে এলো। জানিস মা, ইদানিং খুব অদ্ভুত লাগে, সব যেন ভুলে যাচ্ছি। আয় তো, তোর হাতটা দেখি একবার। ঠাকুরমশাই চুপচাপ চারির হাতের তালুর দিকে তাকিয়ে রইলেন। চোখ স্থির, কপালে ঘাম জমছে। নিজের মেয়ের হাত দেখেও তিনি যেন কিছুই বুঝতে পারছেন না। না, কিছুই বোধগম্য করতে পারছি না রে চারি। আমি কি সত্যিই সব শক্তি হারালাম? ঠাকুরমশাই যখন দ্বিধার মধ্যে পড়েছেন, ঠিক সেই সময় বাইরের দরজায় সজোরে কড়াঘাত শোনা গেল। বৃষ্টির শব্দ ছাপিয়ে আসা সেই শব্দে এক অদ্ভুত অস্থিরতা ছিল। চারি গিয়ে দরজা খুলতেই দেখল ভিজে একাকার হয়ে এক যুবক দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে চরম আতঙ্ক, শরীর থরথর করে কাঁপছে। যুবকটি প্রায় টলতে টলতে ঘরের ভিতর ঢুকে পড়ল। তার পরনের পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, আর কপালে থাকা ক্ষতচিহ্ন থেকে রক্ত বেরিয়ে এসেছে। ঠাকুরমশাই তক্তপোষে বসে স্থির দৃষ্টিতে তার দিকে তাকালেন। যুবকটি সোজা গিয়ে ঠাকুরমশাইয়ের সামনের চেয়ারটায় বসে পড়ল। আপনি আপনি তারানাথ চক্রবর্তী? আমায় বাঁচান ঠাকুর মশাই, আমাদের গ্রামটাকে বাঁচান। একটা একটা অজানা কিছু আমাদের গ্রামটাকে তিলে তিলে শেষ করছে। ওটা ওটা মানুষ নয়, ওটা অন্য কিছু। আগে শান্ত হও বাবা। চারি, একে আগে এক গ্লাস জল দে, মাথাটা শুকনো গামছা দিয়ে একটু মুছিয়ে দে। শরীর যতটা কাঁপছে, কথা তো বলতে পারবে না। চারি দ্রুত জল নিয়ে এলো। যুবকটি এক নিঃশ্বাসে জলটুকু খেয়ে খানিকটা ধাতস্থ হলো। কিন্তু তার চোখের সেই চাউনি দেখে ঠাকুরমশাই বুঝলেন যুবকটির মনের অবস্থা। সে প্রচন্ড ভয় পেয়েছে। নাম কি তোমার? কোথা থেকে আসছো? আর কি হয়েছে খোলসে বলো। আমার নাম শঙ্কর। আমি বীরভূমের অজয় নদের ধারের এক গ্রাম থেকে আসছি।
গত 1 মাস ধরে আমাদের গ্রামটা নরক হয়ে গেছে ঠাকুরমশাই। একটা কালো ছায়া রোজ রাতে কারো না কারো জানলার বাইরে এসে দাঁড়ায়। সে কোনো কথা বলে না, শুধু এক দৃষ্টে তাকিয়ে থাকে। ছায়া? কার ছায়া? মানুষের নাকি প্রেত জনির? জানি না, কিন্তু যে একবার ওই ছায়াটাকে দেখেছে সে আর সুস্থ থাকে না। পরের দিন সকাল হতেই বিড়বিড় করতে শুরু করে, নিজের চুল নিজেই টানতে থাকে, দেওয়ালে মাথা ঠোকে, অদ্ভুত এক ভাষায় কি সব বলে। আমাদের গ্রামের 5 জন জোয়ান ছেলে এখন পুরোপুরি পাগল। ডাক্তার বৈদ্য কেউ কিচ্ছু করতে পারছে না। গ্রামের লোকেদের কি ধারণা? গ্রামের বুড়োরা বলছে তো এইটা কোনো পুরনো তান্ত্রিকের অভিশাপ, কিন্তু আমাদের বিশ্বাস আপনি চাইলে এটা রুখতে পারবেন। আমার এক পরিচিত আপনার কথা বলছিলেন, তিনি বলছিলেন যে তারানাথ চক্রবর্তী চাইলেই শয়তানকেও আটকে দিতে পারে। দয়া করে চলুন আমাদের সাথে। ঠাকুরমশাই হাতের কলকাটা নামিয়ে রাখলেন। মনে পড়ে গেল কিছুক্ষণ আগের কথা। নিজের মেয়ের হাত দেখেও তিনি কিছুই বুঝতে পারেননি। মনের ভিতর হাহাকার জেগে উঠল। লোকটা সঠিক কথা বলেনি শঙ্কর। সেই তারানাথ আর নেই। আমি এখন নিজের ভাগ্যই পড়তে পারি না, আর তোমাদের গ্রামের ওই ভয়ানক অপশক্তিকে রুখব কি করে? আমার সব ক্ষমতা ফুরিয়ে এসেছে। এমন কথা বলবেন না। আজ সকালে আমার নিজের ভাইটা হঠাৎ মোহমান হয়ে কারো কোনো কথা না শুনে পুকুরে ঝাঁপ দিল। কোনো ক্রমে ঘাটে তুললাম, দেখি ও আমাকে নিজেই চিনতে পারছে না। চোখের মণি দুটো পুরো সাদা হয়ে গেছে। ওটা কোনো অসুখ নয় ঠাকুরমশাই, এক 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 অপশক্তির কোপ, যা ধীরে ধীরে আমাদের শেষ করে ফেলেছে। শঙ্করের আর্তনাদে ঘরের স্তব্ধতা যেন আরো ঘনীভূত হলো। বাইরে বৃষ্টির ছাঁট জানালার পাল্লায় আছড়ে পড়ছে। ঠাকুরমশাই দীর্ঘক্ষণ নিশ্চুপ হয়ে শঙ্করের বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে রইলেন। তিনি ধীর হস্তে তামাকের কলকেটা পাশে সরিয়ে রাখলেন। ওনার আঙুল কাঁপছে, যা শঙ্কর বা চারি কারোরই চোখে পড়ল না। বৃথাই অনুরোধ করছো শঙ্কর। যে আগুনের তেজ নিভে ছাই হয়ে গেছে তাকে ফুঁ দিয়ে আর জ্বালানো যায় না। আমার উপর ভরসা করে কোনো লাভ নেই বাবা। এ আপনি কি বলছেন ঠাকুরমশাই? সারা গ্রাম আপনার পথ চেয়ে বসে আছে। আমার পরিচিত ব্যক্তি বলছিলেন আপনি মধুসুন্দরী দেবীর ক্ষমতায় অনেক শক্তিশালী। সে তোমাকে পুরনো কথা বলেছে। দেখছো না ঘরের আলোটা কেমন আবছা লাগছে? আমার ভিতরের আলোটাও ঠিক তেমনই ম্লান হয়ে গেছে। এখন আর আমার আগের সেই শক্তি নেই। তন্ত্রের মন্ত্রগুলো সব জট পাকিয়ে যায় মাথায়। কোনো বিপদ সামনে এলে যে রক্ষা কবচ দেব তার নিয়মগুলোই আজ আর মনে পড়ে না। আমি এখন এক সাধারণ মানুষ ছাড়া আর কেউ নই। বাবা, তুমি এভাবে ভেঙে পড়ো না। লোকটা কত দূর থেকে আশা নিয়ে এসেছে দেখো। আশা তো অনেক থাকে রে মা, কিন্তু সাধ্য কতটুকু? শঙ্কর, বিশ্বাস করো, ইদানিং আমার কিছুই মনে থাকে না। সকালে কি খেয়েছি বিকেলে ভুলে যাই। শুধু ওই গোল চাঁদটা যখন আকাশে ওঠে তখন ঝাপসা হয়ে আসা কিছু পুরনো স্মৃতি মনের পর্দায় ভাসে। সেই সব দিনের কথা যখন হাতের ইশারায় অশরীরীদের থামিয়ে দিতাম। কিন্তু আজ আমি এক অক্ষম বৃদ্ধ। কিন্তু আমার ভাইটা যে পাগল হয়ে যাবে ঠাকুরমশাই। ওই ছায়াটা আজ রাতে হয়তো অন্য কারোর দরজায় গিয়ে দাঁড়াবে। আপনি না গেলে গ্রামটা শ্মশান হয়ে যাবে। সেই গ্রামে যাওয়ার ক্ষমতা কি আমার আছে? আমি গেলে তোমাদের কোনো উপকার হবে না। উল্টে আমি নিজেই হয়তো ওই অপশক্তির গ্রাসে মারা যাব। যে তান্ত্রিক নিজের মেয়ের হাতের রেখা পড়তে পারে না, সে কি করে এক ভয়ানক পিশাচের মোকাবিলা করবে?
আমায় আমায় তুমি ভুল বুঝো না শঙ্কর, আমার দ্বারা এ কাজ হবে না। শঙ্কর এবার মরিয়া হয়ে উঠল। সে তক্তপোষ থেকে নেমে সরাসরি ঠাকুর মশাইয়ের পা দুটোর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তার শরীরের কাঁপুনি যেন ঠাকুর মশাইয়ের শীর্ণ শরীরেও সঞ্চারিত হচ্ছিল। আপনি না গেলে আমি এই ঘর থেকে নড়ব না ঠাকুর মশাই। আপনি নিজের শক্তির উপর বিশ্বাস হারিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের গ্রাম আপনার নামের উপর বিশ্বাস হারায়নি। আজ যদি আপনি আমার সঙ্গে না যান, তবে গ্রামের 5টা জোয়ানের মতো আরো 10টা প্রাণ অকালে ঝরে যাবে। তারা তো কোনো অপরাধ করেনি। আপনি কি পারবেন? আপনি কি পারবেন এই পাপের ভার সহ্য করতে? বাবা, তুমি তো চিরকাল বলে এসেছো, বিপদের সময় যে পাশে দাঁড়ায় না তার সাধনা বৃথা। তোমার মনে নেই ঠিকই, কিন্তু তোমার রক্তে কি সেই শক্তি আর সাহস মিশে নেই? একবার অন্তত চেষ্টা করে দেখো না। ঠাকুর মশাই দীর্ঘক্ষণ জানালার বাইরের জমাট অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। ওনার চোখের মণিদ্বয় স্থির। হঠাৎ ওনার মনে হলো বাইরের বৃষ্টির ছন্দে যেন কেউ এক প্রাচীন মন্ত্র উচ্চারণ করছে। সেই শব্দ ওনার স্মৃতিতে এক হালকা কম্পন সৃষ্টি করল। অজয় নদের ধার, সেই শ্মশান, জীবনের প্রথম মাতু পাগলির সাথে সাধনার মুহূর্তগুলো মনে পড়ছে। শঙ্কর, কিছু একটা যেন ঝাপসা মনে পড়ছে। তবে কি ওই অপশক্তি আমায় ডাকছে? হয়তো তাই ঠাকুর মশাই। সে হয়তো জানে আপনি ছাড়া তাকে তাকে দমানোর ক্ষমতা আর কারো নেই। চলুন না একবারটি চলুন। আপনার পা পড়লে হয়তো সেই গ্রাম আবার শান্ত হয়ে যাবে। জানি না শান্ত হবে কিনা, তবে এই বৃদ্ধ শরীরের জীর্ণতা নিয়ে আমি যদি সেখানে গিয়ে প্রাণ হারাই, তবে কি তোমার কোনো আক্ষেপ থাকবে না? মরতে হলে আপনার পায়ের কাছেই মরবো ঠাকুর মশাই। তবু ওই বিভীষিকার সামনে আমাদের ফেলে রাখবেন না, ফেলে রাখবেন না ঠাকুর মশাই, ফেলে রাখবেন না। ঠাকুর মশাই কিছুক্ষণ স্থির হয়ে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তারপর হাত বাড়িয়ে শঙ্করের মাথাটা স্পর্শ করলেন। ওনার আঙুলের ছোঁয়ায় শঙ্কর যেন এক অদ্ভুত শীতলতা অনুভব করল। ঠিক আছে শঙ্কর, ওঠো। তোমার চোখের জল বিফলে যাবে না। আমার শক্তি থাক বা না থাক, মধু সুন্দরী দেবীর নাম নিয়ে আমি যাব। যদি তিনি আমাকে মন্ত্র মনে করিয়ে দেন তবে হবে, আর যদি না দেন তবে আমিই হব সেই অপশক্তির শেষ শিকার। পরদিন সকালে ওনারা রওনা দিলেন। বিকেল গড়িয়ে সন্ধে হলো পৌঁছতে, কিন্তু গ্রামের সীমান্তে পৌঁছনো মাত্রই পরিবেশটা বদলে গেল। ঝিঝি পোকার ডাক উধাও, শুধু বাতাসে এক অদ্ভুত শোঁ শোঁ শব্দ। আকাশটা দেখা গেল যেন অস্বাভাবিকভাবে কালো। কিন্তু ঠাকুর মশাই না থেমে শঙ্করের সঙ্গে চলতে লাগলেন। গ্রামের ভাঙা মন্দিরের সামনে এসে ঠাকুর মশাই হঠাৎ থমকে দাঁড়ালেন। ওনার চোখ দুটো বড় বড় হয়ে উঠল। চারপাশের বাতাস যেন কোনো বিষাক্ত নিঃশ্বাসে পরিপূর্ণ, আর সেই গন্ধের সংস্পর্শে এসে ঠাকুর মশাইয়ের শরীরের লোম খাড়া হয়ে গেল। কি হলো ঠাকুর মশাই, থেমে গেলেন কেন? ওই দেখুন, ওই দূরে আমার বাড়ির ছাদ দেখা যাচ্ছে। ওই ছাদের ওপরেই কাল রাতে সেই ছায়াটাকে বসে থাকতে দেখেছি। বাতাসটা বিষিয়ে গেছে শঙ্কর। এই গন্ধ আমি চিনি, পচা মাংস আর পোড়া ধূপের মিশ্রণ। এ কোনো সাধারণ পিশাচ নয়, এ যেন এক পুরনো অভিশাপ, যা বহু যুগ ধরে আমার জন্য অপেক্ষা করে আছে। হঠাৎ একটা অট্টহাসি যেন মন্দিরের বাইরে অন্ধকার কোনো কোণ থেকে ভেসে এলো।
গোটা গ্রামটা কেঁপে উঠল সেই শব্দে। ঠাকুরমশাই টাল সামলাতে না পেরে মন্দিরের স্তম্ভটা চেপে ধরলেন। ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। কে কে তুই? অন্ধকারে লুকিয়ে না থেকে সামনে আয়। তোর কুৎসিত হাসির শব্দ আমাকে বিন্দু মাত্র দমাতে পারবে না। তোকে শেষ করব আমি। চিনতে পারছিস না তারানাথ? তুই আমায় ভুলে গেলেও আমি তোকে ভুলিনি। অনেক বছর ধরে এই গাছের আড়ালে অন্ধকারে আমি তোর রক্তপানের জন্য অপেক্ষায় ছিলাম। আজ যখন তুই বৃদ্ধ, যখন তোর স্মৃতি ঝাপসা, ঠিক তখনই আমি ফিরে এসেছি। কার সঙ্গে কথা বলছি ঠাকুরমশাই? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। চিনতে পারছি, সব মনে পড়ছে। অজয় নদের ধারে সেই কৃষ্ণা চতুর্দশীতে আমার তান্ত্রিক গুরুরা মিলে তোকে যজ্ঞকুণ্ডের আগুনে বেঁধেছিল। তুই ছিলি সেই ভ্রষ্ট সাধক যে শক্তির লোভে নিজের আত্মা বিক্রি করেছিলি অঘরী ভীম ভৈরব। আর ওই আগুনের ছাই এক তামার পাত্রে রেখে মুখটা লাল শালু কাপড় দিয়ে বেঁধে সেটা ফেলে দিয়েছিল অজয় নদের জলে। কিন্তু তুই ওই বন্ধন থেকে মুক্তি পেলি কিভাবে? ঠিক ধরেছিস। তোর গুরুরা শক্তিশালী মন্ত্র আর কৌশল প্রয়োগ করে আমাকে বন্দী করেছিল। তুইও সেখানে ছিলিস। অনেক বছর ধরে আমি এক গ্রামের ছেলের এই পাত্রে পড়ে, সে কৌতূহলের বশে পাত্রের আচ্ছাদনটা খুলে আমাকে মুক্তি দেয়। সেই থেকে আমি এই মন্দিরের কাছে এই বটতলায় অন্ধকারে সেদিয়ে আছি, সুযোগের অপেক্ষায়। কিন্তু আজ তোর হাত কাঁপছে, তোর মন্ত্রে আর সেই তেজ নেই। তোকে শেষ করলে আমার পুরনো প্রতিশোধ পূর্ণ হবে রে। এ কি বলছেন ঠাকুরমশাই? আপনি কি তবে ওর মোকাবিলা করতে পারছেন না? আমাদের তবে কি হবে? আকাশে এবার মেঘ ঘনীভূত হলো। কালো মেঘে ঢেকে গেল পুরো আকাশ। ভীম ভৈরবের অশরীরী উপস্থিতিতে চারপাশের গাছপালা মড় মড় শব্দে ভেঙে যেতে লাগলো। ঠাকুরমশাই থরথর করে কাঁপছেন। মনে হচ্ছে মাথার ভিতর হাজার ভ্রমর একসাথে গুঞ্জন করছে। যে মন্ত্রগুলো একসময় ওনার ঠোঁটের ডগায় থাকতো, আজ সেগুলো যেন কুয়াশার আড়ালে হারিয়ে যাচ্ছে। কি হলো রে তারানাথ? চপ কর। তোর সেই গুরু প্রদত্ত মন্ত্রটা পর। কেন চুপ করে আছিস? ভুলে গেছিস তো? তোর এই ক্ষয়ে যাওয়া মগজ এখন আর কোনো কাজের নয়। মন্ত্রগুলোতে ধুলো পড়ে গেছে। ওম হরিং, না না, ওম ক্লিং। শঙ্কর, আমি মনে করতে পারছি না প্রথম শব্দটা কি ছিল। সব সব ঝাপসা হয়ে যাচ্ছে কেন? ঠাকুরমশাই, নিজেকে সামলান। ওই দেখুন, পিশাচটা আপনার দিকে এগোচ্ছে। ওর হাতগুলো কত লম্বা হয়ে যাচ্ছে। কিছু একটা করুন ঠাকুরমশাই, কিছু একটা করুন। বৃথা চেষ্টা শঙ্কর। তোর এই ত্রাতা এখন এক সাধারণ মানুষ মাত্র। তারানাথ, দেখ এবার তোকে কিভাবে ক্ষতি করি। তোর সমস্ত সাহস উড়ে যাবে নিমেষের মধ্যেই। হঠাৎ ঠাকুরমশাইয়ের সামনে মন্দিরের চত্বরে একটা দৃশ্য ফুটে উঠল। ওনার নিজের বাড়ির উঠোন, সেখানে একটা মেয়ে জানালার ধারে দাঁড়িয়ে আছে। ওনার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। তিনি ভুলে গেলেন তিনি কোথায় দাঁড়িয়ে আছেন। মা চারি, মা তুই এখানে? শঙ্কর, দেখো আমার মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে যাব। আমায় যেতে দাও। ঠাকুরমশাই, ওটা আপনার মেয়ে নয়, ওটা মায়া। সামনে তাকান। ওই পিশাচটা আপনার একদম কাছে চলে এসেছে। আপনি মাটিতে পড়ে যাচ্ছেন কেন? ঠিক তাই তারানাথ, তুই আমার সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারবি না। তোর নিজের দেহের ভারসাম্য ধরে রাখার ক্ষমতা পর্যন্ত লোক পেয়েছে। তার
তারপর তোর ঘাড়ের রক্ত চুষে আমি তোকে শেষ করে দেব। আর আমার দীর্ঘদিনের প্রতিশোধ স্পৃহা পূর্ণ হবে রে। আমি আর পারছি না ভীম ভৈরব, আমি হার মানলাম। আমার সাধনা সব বিফল হয়ে গেছে। আমি এখন একেবারে অসহায় বৃদ্ধ মানুষ। আমার উপর ভরসা করা তোমার উচিত হয়নি শঙ্কর। তুমি তুমি পালিয়ে যাও বাবা, আমাকে এই পিশাচের হাতে ফেলে তুমি পালিয়ে যাও। ঠাকুর মশাই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লেন। ওনার হাতে থাকা সেই রুদ্রাক্ষের মালাটা ছিঁড়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। ভীম ভৈরবের কালো ধোঁয়ার মতো হাতগুলো ঠাকুর মশাইয়ের টুটি টিপে ধরার জন্য এগিয়ে এলো। ঠাকুর মশাইয়ের চোখের মনি স্থির হয়ে গেছে, যেন তিনি কোনো গভীর ঘোরের মধ্যে চলে গেছেন। ঠিক তখনই অলৌকিক কিছু একটা ঘটে গেল। কালো মেঘের আস্তরণ চিরে আকাশের বুকে ফুটে উঠল এক বিশাল পূর্ণিমার চাঁদ। সেই রূপলি আলো মন্দিরের চাতালে আছড়ে পড়তেই ভীম ভৈরব যন্ত্রণায় আর্তনাদ করে পিছিয়ে গেল। তা যেন মুহূর্তে দীর্ঘকায় ও বলিষ্ঠ বলে মনে হলো। তিনি ছিলেন তন্ত্র সাধনার কিংবদন্তি। সব মনে পড়ছে দাদু, সব মনে পড়ছে। ভীম ভৈরব, তুই এবার তৈরি হ। আমি তোকে এবার নিজের হাতে নিধন করব। অশুভ শক্তির বিনাশ হবে শুভ শক্তির হাতেই। আজ তোকে আবার সেই তামার পাত্রেই বন্দী হতে হবে, যেখান থেকে তুই ভুল করে বেরিয়ে এসেছিস। এ কি অলৌকিক কাণ্ড! ঠাকুর মশাইয়ের গলার আওয়াজ যেন বদলে গেল। উনি তো এখন কোনো জীর্ণ বৃদ্ধ নন, উনি যেন স্বয়ং কাল ভৈরব। আশীর্বাদ করুন দাদু, আজ যেন এই অধমের হাতে এক ভয়ঙ্কর পাপের অবসান ঘটে। বিজয়ী ভব, জয়ী হ তারানাথ। তোর দাদু সর্বদা তোর সঙ্গেই আছে। ওম নমঃ চণ্ডিকায়। ঠাকুর মশাইয়ের পিতামহ বিলীন হয়ে গেলেন চাঁদের আলোর সাথে মিশে। কিন্তু ঠাকুর মশাইয়ের হাতের ত্রিশূল এখন জ্বলজ্বল করছে চাঁদের জ্যোৎস্না কিরণে। তিনি ধীর পায়ে ভীম ভৈরবের দিকে এগোতে লাগলেন। শঙ্কর, ভয় পেও না। আজ যে শক্তি আমার দেহে জেগে উঠেছে তা কোনো সাধারণ তুকতাক নয়। এ হলো সোমকালিকার শক্তি। দাদু আমাকে শিখিয়েছিলেন, চাঁদ যখন পূর্ণ থাকে তখন আকাশের অমৃত আর মর্তের মৃত আত্মা দুয়ের মধ্যেই এক অদৃশ্য সুতো থাকে। আজ সেই সুতো দিয়েই আমি তোকে বাঁধব ভীম ভৈরব। রেখে দে তোর মন্ত্র। তুই জীর্ণ শরীর দিয়ে তুই আমাকে বাঁধবি। আমি তোকে চিবিয়ে খেয়ে তোর রক্ত দিয়ে এই মন্দির ধুয়ে দেব রে। ওম হ্রিং শমেশ্বরী অমৃতরূপিণী কালদণ্ডধারিণী মম পূর্বজন্মান্তর শক্তিং প্রজ্জলায় প্রজ্জলায় শিবচন্দ্র তপে মম আত্মানং জাগ্রত কুরু স্বাহা। মন্ত্রের প্রতিটি শব্দ উচ্চারণের সাথে সাথে ঠাকুর মশাইয়ের কপালে এক উজ্জ্বল তিলক ফুটে উঠল। ওনার বর্তমান জন্মের দীর্ঘ অভিজ্ঞতার বিষণ্ণতা আর পূর্বজন্মের সেই অসীম তান্ত্রিক তেজ দুটো ধারা যেন ওনার শিরদাঁড়া দিয়ে প্রবাহিত হয়ে হৃৎপিণ্ডে এসে মিশল। ঠাকুর মশাই, আপনার শরীরটা জ্বলছে। আমি তো আপনার দিকে তাকাতে পারছি না। ওরে বাবারে, এই যেন আগুনের শিখা। ভীম ভৈরব, তোর পিশাচ মায়া আজ এই চন্দ্রলোকে ভস্ম হয়ে যাবে। তুই চেয়েছিলি আমার রক্ত পান করতে। আয়, তবে আমার এই তপ্ত রক্ত ছুঁয়ে দেখ, যার ভিতর আমার দীক্ষা গুরুর আর দাদুর আশীর্বাদ আছে। ভীম ভৈরব মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়ল ঠাকুর মশাইয়ের উপর। কিন্তু ঠাকুর মশাই ওনার হাতের ত্রিশূলটি সজোরে মাটিতে বিঁধিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে মাটি ফেটে রূপলি রশ্মি বের হতে শুরু করলো। সেই রশ্মিগুলো শিকলের মতো ভীম ভৈরবকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলল। এই আলো আমাকে পুড়িয়ে দিচ্ছে, ছেড়ে দে তারানাথ।
আমাকে মুক্তি দে তারানাথ, আমি আর পেরব না রে, আমি আর গ্রাম জ্বালিয়ে দেব না, মুক্তি দে তারানাথ। মুক্তি? পিশাচের কোনো মুক্তি নেই, আছে শুধু কারাবাস। তুই বেরিয়েছিলি তামার পাত্র থেকে, কিন্তু আজ আমি তোকে বন্দি করব। তুই ওই বন্ধন থেকে জীবনে আর মুক্তি পাবি না। ওম সমবন্ধনায় নমঃ। যে রূপ তোকে দিয়েছি সেই রূপেই তুই স্তব্ধ হ। এক বিশাল আলোক বিস্ফোরণ হলো। গোটা গ্রাম যেন সাদা আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। ভীম ভৈরবের সেই ভয়ঙ্কর আর্তনাদ ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসতে লাগলো। সেই বিশাল ছায়াটা ছোট হতে হতে শেষে একটা ক্ষুদ্র স্ফুলিঙ্গে পরিণত হলো এবং সরাসরি গিয়ে মিশে গেল মহাশূন্যে। বাতাস শান্ত হয়ে গেল। ঝিঝি পোকার ডাক আবার ফিরে এলো।